কম্পাসের প্ল্যান আগে থেকে বুঝতে পেরে ডিকে এবার কম্পাসকে তার ল্যাবে নিয়ে গিয়ে হাতে নাতে ধরে ফেলল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসকে ডিকে যে জায়গায় নিয়ে যাওয়া হয় সেই জায়গা অবিকল কম্পাসের মা বাবার মতো দেখতে। ওই অনেকগুলি মূর্তি দেখে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, মা, বাবা, এগুলি কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ডিকে বলতে লাগলো, এগুলি এগুলি হলো আর্টিফিশিয়াল মানুষ। এটা হলো তোমার বাবা, অর্থাৎ পালিত বাবা অভিজিৎ ভৌমিক, আর এটা তোমার মা। এইদিকে সেই ল্যাবে বসে বসে সমস্তটা জিৎ দেখতে থাকে। জিৎ তখন বলতে লাগলো, ও মাই গড, এসব কি হচ্ছে? অন্যদিকে দেখা যায় কম্পাস তার মা বাবাকে হাত দিয়ে ছুঁয়ে দেখে, আর দেখে অবাক হয়ে বলতে লাগলো, এটা এটা কি করে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারছি না। ডিকে তখন বলতে লাগলো, এই আর্টিফিশিয়াল মানুষগুলিকে দিয়েই কিন্তু আমি আমার কাজগুলি পরিচালনা করি, যাতে আমি কিছুতে ধরা না পড়ি। যারা করেছে তারা দ ধরা পড়লে কোনো লাভ হবে না। এগুলো তো সত্যিকারের মানুষ না। এগুলো তো রোবট বানিয়ে রেখেছি। তখন কম্পাস মনে মনে বলতে লাগলো, আপনি যে কতটা ধুরন্ধর সেটা না আমার আর বুঝার বাকি নেই। আমি সবটা বুঝতে পারছি। অবিকল আপনি মানুষের মতো রোবট বানিয়ে তারপর আপনি সমস্ত কাজকর্মগুলি চালান। আর আর এগুলি দিয়ে আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। ডিকে তখন বলতে লাগলো, হ্যাঁ, এই অভিযোগ ভূমিকের ফর্মুলাটা আমার চাই। কারণ ওই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমি আমার ব্যবসাটাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আমরা যে ওষুধগুলি তৈরি করে বিদেশে সেগুলি সাপ্লাই করি, আর সেইগুলি থেকে কিন্তু মানুষের কোনোদিন ইমিউনিটি পাওয়ার আর বাড়ে না। সেগুলি দিয়ে মানুষের ইমিউনিটি পাওয়ারগুলি কমে যায়। তাই আমরা ওই ওষুধগুলিতে অনেক মুনাফা পাই। আর সেইজন্য অভিজিৎ ভৌমিকের বানানো সেই ফর্মুলাটা থেকে যে ওষুধটা তৈরি হবে সেটা কিন্তু মানুষের ইমিউনিটি পাওয়ারগুলো বাড়িয়ে দেবে। আর যার ফলে মানুষ আর অসুস্থ হবে না। আমাদের মার্কেটে আমাদের যে ওষুধগুলি সেগুলি আর বিক্রি হবে না। তাই তো বলছি কম্পাস। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ বাবা। তখন বলতে লাগলো, আমি জানি ওই ফর্মুলাটা তোমার কাছে, আর তুমি ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দেবে। কম্পাস তখন কোনো কথাই বলে না। ডিকে তখন বলতে লাগলো, ঠিক আছে, তোমাকে আরো বাকি সবকিছু দেখিয়ে দিই। কম্পাস তখন বলতে লাগলো, আরো অনেক কিছু আছে? ডিকে তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, সবে তো মাত্র শুরু। তোমাকে তো আমার ব্যবসার সমস্ত কিছু দেখাতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে বাবা, আমি তাহলে দেখব। তখনই কম্পাস বলতে লাগলো, তাহলে তাহলে চলো। এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কম্পাস, তোমার কিন্তু ফর্মুলাটা আমাকে দিতেই হবে। তুমি যে ফর্মুলাটা সাথে এনেছো তার বিশ্বাস কি? কম্পাস তখন বলতে লাগলো, বাবা, সেটা তোমাকে দেওয়া যে কথা, আমার কাছে থাকাও একই কথা। ডিকে তখন বলতে লাগলো, হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তারপরও যে ফর্মুলাটা তুমি নিয়ে এসেছো কিনা সেটা নিয়ে তো আমার যথেষ্ট সন্দেহ আছে। কম্পাস তখন বলতে লাগলো, না বাবা, কোনো সন্দেহ নেই। আমি ফর্মুলাটা আমার সাথেই নিয়ে এসেছি। ডিকে তখন বলতে লাগলো, ঠিক আছে। তারপরে ডিকে তার লোকদেরকে বলতে লাগলো যে কম্পাসকে ল্যাবের সমস্ত জায়গাগুলি ভালো করে ঘুরিয়ে দেখাতে। এইদিকে বসে বসে সবটা জিতে সেই ল্যাবে বসে দেখতে থাকে আর সমস্ত কিছু রেকর্ড করতে থাকে। কারণ কম্পাস তাকে বলেছিল সমস্ত কিছু যেন সে রেকর্ড করে রাখে। পরে কম্পাস ওই রেকর্ডগুলি দিয়ে কিন্তু ডিকেকে ধ্বংস করবে। এদিকে ডিকে তার মেয়েকে বলতে লাগলো, যাও, গিয়ে তাহলে কথাটা সমস্ত কিছু তুমি দেখে নাও। তখন কম্পাস বলতে লাগলো, বাবা, তাহলে আমি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে আসি? ডিকে তার লোকদেরকে বলতে লাগলো, হ্যাঁ, ওকে নিয়ে যাও। অন্যদিকে দেখা যায় ঋতুজও বাড়িতে প্ল্যান করতে থাকে কি করবে। এদিকে বাড়িতে বিহান খুব চিন্তা করতে থাকে। আর সেই মুহূর্তে মোনালিসা বারবার বিহানকে ফোন করে, কিন্তু বিহান কিছুতে ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে বিহান বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, কি ব্যাপার? কি হয়েছে? তখন মোনালিসা বলতে লাগলো, বিহান, বিহান, বিশ্বাস করো, আমি তোমাকে উম বিরক্ত দেওয়ার জন্য ফোনটা করিনি। আমি শুধু ফোনটা করেছি একটা কথা জানানোর জন্য। কালকে রাত্রে না ঋতুজা আন্টি এসে আমাদের বাড়ি থেকে তোমাকে নিয়ে চলে গেছে। আমি বারবার বলেছিলাম ঋতুজা আন্টিকে বিহান থাকুক না আমাদের বাড়িতে, কিন্তু ঋতুজা আন্টি কোনো কথাই শুনেনি। জানো বিহান, তুমি আমাদের বাড়িতে ঘুমোচ্ছিলে আর আমি তোমাকে শান্তি মতো ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু ঋতুজা আন্টি ভেবেছে আমি তোমার কোনো ক্ষতি করব। সেই জন্যই তো ঋতুজা আন্টি ই গ আমাদের বাড়ি থেকে তোমাকে নিয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কি তোমার ক্ষতি করতে পারি? বিহান তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি সবটা বুঝতে পারছি। তবে তোমার ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে আমি তোমাকে সেই মর্যাদাটা দেব। এখন না আমি একটু আপসেট আছি। প্লিজ দয়া করে আমাকে বিরক্ত করো না। যা শুনে মোনালিসা খুব খুশি হয় আর বলতে লাগলো, আমি আমি সবকিছু ভেবে দেখি। তোমার ভালোবাসা সত্যিকারের হলে তুমি তার পূর্ণ মর্যাদা পাবে। এইটুকু বিশ্বাস অন্ততপক্ষে আমার কাছে রেখো।
বিহানের কথা শুনে মোনালিসা তো খুব খুশি হয়ে যায়। আর তখনই সেই মুহূর্তে মুক্তি সেখানে চলে আসে। আর মুক্তি আসলে মুক্তিকে দেখে মোনালিসা অবাক হয়ে বলতে লাগলো, "মুক্তি মাসি তুমি?" এইদিকে কম্পাস সেই ল্যাবটা ঘুরে, ঘুরে দেখতে থাকে। আর দেখতে, দেখতে হঠাৎ করে কম্পাস দেখতে পায় অবিকল তার মতো একজন সেখানে। তখনই কম্পাস বলতে লাগলো, "এ কি? এটা কি? এটা কি?" অন্যদিকে দীপ বলতে লাগলো, "অবিকল কম্পাসের ক্লোন?" এবার কম্পাস কি করবে? কিছুই তো বুঝতে পারছি না। কম্পাস তখন কাছে যাওয়ার চেষ্টা করে। এরপরে কম্পাস ওই অবিকল কম্পাসের মতো দেখতে মেয়েটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে। আর ছুঁয়ে দেখে বলতে লাগলো, "এ মা! এ কে? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা কি হতে পারে? কি করে এটা সম্ভব?" কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে দীপও টেনশন করতে থাকে এই ক্লোন কম্পাসকে দেখে আর বলতে লাগলো, "সর্বনাশ! এবার কম্পাস কি করবে? কিছুই তো বুঝতে পারছি না।" আর তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে ডিকে। ডিকে এসে কম্পাসের কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, "কি? বুঝতে পারছিস না এটা কি?" কম্পাস তখন বলতে লাগলো, "না, এটা কি?" তখনই হঠাৎ করে ডিকে কম্পাসের কানের পাশে যে মাইক্রোফোনটা ছিল সেটা নিয়ে নেয় আর বলতে লাগলো, "এটা কি?" এদিকে তো মোনালিসাকে প্ল্যান দিতে থাকে মুক্তি আর বলতে লাগলো বিহানেরকে এইভাবে তার কাছাকাছি রাখার চেষ্টা করতে। ওই মুক্তি নাকি এমন প্ল্যান করেছে কম্পাসকে ডিভোর্স দিয়ে সে নাকি মোনালিসাকে বিয়ে করতে বাধ্য হবে। যা শুনে তো মোনালিসা আরো খুশি হয়ে যায়। অন্যদিকে সেনাপতি বলতে লাগলো, "মা ওই মেয়েটা না একটা বোকা। আর পড়েছে তোমার পাল্লায়। দেখো না ওর অবস্থা কি হয়।" তখন মুক্তি বলতে লাগলো, "সেনাপতি তুই কাগজগুলিতে সাইন করেছিস?" সেনাপতি তখন বলতে লাগলো, "হ্যাঁ, অখিলেশবাবু তো সাইন করে দিয়েছে। কিন্তু অখিলেশবাবু জানে না যে এখানে ডিভোর্স পেপার আছে। সে যে ডিভোর্স পেপারে সাইন করেছে। এবার মা কি করবে? এবার ওই ঋতুজার থেকে তুমি সাইনটা কি করে নেবে?" তখনই মুক্তি বলতে লাগলো, "সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। এই তো দেখ সেই ব্যবস্থাটা দেখলে বুঝতে পারবি।" তখন সেনাপতি বলতে লাগলো, "মা তুমি কি করার চেষ্টা করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা তো একটা আ সাধু মহিলা। ওই মহিলা থেকে তুমি কি করবে?" তখন বলতে লাগলো, "ও ওই মহিলাকে আগে কাছে আসতে দে।" তখন ওই মহিলা কাছে এসে এমন একটা জড়িবুটি দিয়ে আর বলতে লাগলো, এটা নিয়ে নাও। আর আমার টাকাটা আমাকে দিয়ে দাও।" এদিকে সেই ডিকে বলতে লাগলো, "তুই কি ভেবেছিস? তুই সমস্ত কিছু ক্যামেরা করে ফেলবি? আর জিত তোমার খেলা শেষ হয়ে গেছে।" এদিকে সেই মহিলাটা সেই ওষুধটা হাতে দিয়ে বলতে লাগলো, "এটা খাইয়ে দিলে মানুষ না মানুষ একদম মরবে না, ঠিক থাকবে। কিন্তু তার মাথার যে ব্রেইনটা সেটা কোনো কাজ করবে না।" যা শুনে মুক্তি খুব হাসতে থাকে। এদিকে সেনাপতিও খুব খুশি হয়ে যায়। সেনাপতি তখন বলতে লাগলো, "মা এটা খাওয়াবে কি করে?" মুক্তি তখন বলতে লাগলো, "একদম কোনো চিন্তা করবি না। সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি দেখবি কিভাবে ব্যবস্থা করি।" এই বলে হাসতে থাকে। অন্যদিকে ডিকের হুমকি শুনে হয়ে দীপ প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "দীপ কি ভেবেছিস সমস্ত কিছু রেকর্ড করে নেবে কম্পাসের সাথে হাত মিলিয়ে? সেটা তো হতে পারে না। আর কম্পাস তোকেও একটা কথা বলি, তুই কি ভেবেছিস সবকিছু রেকর্ড হয়ে গেছে? কিচ্ছু রেকর্ড হয়নি। আমার লোক অলরেডি দীপকে শেষ করার জন্য দ্বীপের ওই ল্যাবে পৌঁছে গিয়েছে। আর তুই কি ভেবেছিস আমার সাথে চালাকি করে বাঁচতে পারবি?"